আদ্রিতা মাথা নিচু করে বলে। লোকটা আবারও হাসে, নিজের হাতে গিয়ে দেয় আদ্রিতার পানে। ইনোসেন্ট ভঙ্গিমায় বলে, হ্যাঁ ব্যথা পাচ্ছে, একটু হেল্প করুন উঠতে। আদ্রিতা নিজের নরম তুলতুলে হাতখানা এগিয়ে দেয় লোকটির হাতে, ধরে মুঠো করে এবং টেনে দাঁড় করায় তাকে। দাঁড়িয়ে যাওয়ার পর আচমকাই লোকটা আদ্রিতার কোমরে হাত রাখে এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়। আদ্রিতা চমকে কয়েক পা পিছিয়ে যায়, কপালে ভাঁজ ফেলে তাকায় লোকটার মুখ পানে। সরি, হ্যাঁ ব্যালেন্স রাখতে পারিনি, এক্সট্রিমলি সরি। আদ্রিতা কিছু বলবে তার আগেই লোকটার চোয়াল বরাবর কেউ ঘুষি মারে। ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সে। ভয়ার্তক আদ্রিতা দুপা পিছিয়ে যায়, মৃদুস্বরে চিৎকার করে ওঠে। আবরারের মোটেও আদ্রিতার পানে তাকানোর সময় নেই। সে আহত লোকটাকে টেনে তুলে পুনরায় মারতে থাকে। লোকটা নিজেকে বাঁচানোর জন্য বারংবার বলতে থাকে, তানিশা কি করেছি আমি, মারছো কেন? তবে আবরার জবাব দেয় না। ইতিমধ্যেই সিয়াম, আয়ান, আহাদ, ইভান চলে এসেছে করিডরে। কর্মকর্তারাও নিজে নিজেই আসন হতে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছে, তবে এগিয়ে আসার সাহস কারোরই নেই। আদ্রিতা সিয়ামের হাত ধরে কাঁপা কাঁপা স্বরে বলে, ও ওনাকে মারছে কেন ভাইয়া, ছেড়ে দিতে বলুন। সিয়াম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কিছু বলতে গেলেও আমাকে বিদম পেটাবে, চুপচাপ দেখে যাও। দীর্ঘক্ষণ মারার পর থেমে যায় আবরার। মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে সে, জোরে জোরে শ্বাস টানছে। সাদা রঙের শার্টখানা ঘামে ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। সাদা ফ্লোর লাল রং ধারণ করেছে। লোকটার নাক মুখ ফেটে রক্ত গড়াচ্ছে। নিবু নিবু আঁখি মেলে তাকানোর চেষ্টা করছে লোকটি। আহত হাত তুলে ইশারায় বোঝায়, তোকে দেখে নেবো তানিশা। আবার পুনরায় লাথি মারে লোকটার পেটে। সিয়ামেকে ছুঁড়ে ফেলে আয় নর্দমায়। গম্ভীর স্বরে বাক্যগুলো আওড়ায় আদ্রিতার সামনে গিয়ে দাঁড়ায়। আদ্রি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, আমি কিছু করিনি, চিনি না একে। আবরারের কানে বোধহয় সেই কথা ঢুকলো না। সে মুঠো করে ধরে আদ্রিতার হাতখানা এবং টানতে টানতে নিয়ে যেতে থাকে। আদ্রিতা অসহায় নয়নে তাকায় সিয়ামের পানে। গাড়িতে একটা বাক্য ব্যয় করে না আদ্রিতা, চুপচাপ বসে থাকে কাচুমাচু হয়ে। আবরারকে বড্ড ভয় করছে সে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো আরেকটা মানুষকে এভাবে মারতে পারে? এই মানুষটি পাষাণ নির্দয়, যখন তখন আদ্রিতাকেও মেরে দিতে পারে। ভাবতেই গা শিউরে উঠে আদ্রিতার। এখনই মরতে চায়ও না ও। এখনো বিয়ে করা হয়নি, বাচ্চা হয়নি, জীবনে উপভোগ করা হয়নি, অনেকদিন বাঁচতে চায় ও। আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি। অফিস থেকে বাড়ি দূরত্ব বেশি নয়, আধ ঘন্টার পথ, তবে 10 মিনিটেই পৌঁছে যায় আবরার। অতিরিক্ত স্পিডে ড্রাইভ করেছে। আজকে আর গাড়ি পার্কিংয়ে রাখেনি, রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং আদ্রিতার পাশে দরজা খুলে তাকেও টেনে নামায়। পুনরায় টানতে টানতে নিয়ে যায় বাড়িতে। এবারে দরজা 3টে সিস্টেমে খোলা যায়, 1 পাসওয়ার্ড দিয়ে, 2 ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আর 3 কার্ড দেখিয়ে। আবার বুড়ো আঙ্গুলের ছোঁয়া দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই অ্যানি দৌড়ে এসে আদ্রিতার পা জড়িয়ে ধরে। দীর্ঘক্ষণ একা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে সে, ভয় পেয়েছে নিশ্চয়। আদ্রিতা নিচু হয়ে অ্যানিকে কোলে নিতে চায়, তবে পারে না, কেননা আবরার পুনরায় তাকে টানতে টানতে কক্ষের দিকে নিয়ে যেতে থাকে। টানছেন কেন, বাড়িতে এসে গিয়েছি তো। জবাব দেয় না আবরার, সোজা নিজ কক্ষে নিয়ে যায়, তবেই হাত ছাড়ে। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা। ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় বসে। আবরার দরজা বন্ধ করে নিজের পরনের শার্ট খুলে ফেলে। ড্রেসিং টেবিলের উপর থেকে আয়রন মেশিনের সুইচ অন করে একটু অপেক্ষা করে। গরম হয়ে গেলে আয়রন মেশিনখানা চেপে ধরে আদ্রিতার ডান হাতের তালুতে। চিৎকার করে ওঠে আদ্রিতা, হাউমাউ করে কাঁদতে শুরু করে। ছাড়া পাওয়ার তাড়নায় ছটপট করতে থাকে অনবরত। হাতখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবরার আদ্রিতার মুখ পানে তাকিয়ে আছে। ছটপটানি দেখতে বেশ ভালোই লাগছে। পিড়পিড় করে বলে, যে হাত আবরার তাসনিন ব্যতীত অন্য পুরুষদের পানে এগোয় সেই হাত সুস্থ থাকতে পারে না। খানিকক্ষণ পরে সরে যায় আবরার। আদ্রিতার হাতখানা টকটকে লাল হয়ে গিয়েছে, ধোয়া বেরোচ্ছে। ফু দিয়ে হাতের জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে আদ্রিতা। আবরার আয়রন মেশিন নিজের পায়ের উপরে ফেলে দেয়, তারপর কয়েকটা লাথি মেরে ভেঙে গুড়িয়ে ফেলে। আদ্রিতা এক হাতে মুখ ঢেকে উচ্চস্বরে কেঁদে ওঠে। ভাঙা ভাঙা স্বরে বলে, কেন করছেন এমন, কি করেছি আমি? আবরার চোয়াল শক্ত করে চেপে ধরে আদ্রিতার গাল। মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পাগল করে দিয়েছি সামাই। এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা। বরফ ভেজানো বালতিটা আবার এনে দিয়েছে। বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলছে, এই হাতের পানে তাকাস না তুই। আদ্রিতার সাহসও নেই সাইকোলগটার কথা অমান্য করার। অগত্যা বালতিতে হাত চুপিয়ে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে। এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমেছে। তবে হাতের পানে তাকালে হৃদয়ে পড়ে যাচ্ছে। কি করে
দিল লোকটা? সুন্দর হাতখানা ঝলসে দিল, কেন করলো? আবার রানার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, দাড়ি বড় হয়েছে কিনা, চোখ ঠিকঠাক আছে কিনা, মুখে ব্রণ উঠলো কিনা, দাঁত জিহ্বা সব দেখে নেয়। নাকের উপরে কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলো হাত বুলিয়ে অতি যত্নে দেখে। শার্ট খুলে ফেলেছে বহু আগে, ফুলো ফুলো মাসেল ভাঁজ পড়া পাজো, দুই পাশের দুটো কয়লা এবং মধ্যবিন্দু সবটাই দৃশ্যমান। বড্ড আকর্ষণীয় লোকটা। আদ্রিতার বোকা নয়নে একবার লোক দেখে নেয়, অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে। লোকটার ফুলো মাসেলখানা একটু টিপে দেখতে শক্ত করে ইচ্ছে হচ্ছে, মানে জানতে ইচ্ছে করছে সেগুলো শক্ত কিনা। পরপরই নজর ফেরায়, মনকে ভেঙচি কেটে বলে, এ একটা বেয়াদব হাতি, তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ আদ্রিতার নির্লজ্জ নয়নজোড়া আবারও তাসনিনের মধ্যবিন্দুর পানে চলে যাচ্ছে। গলায় অবস্থিত উঁচু অ্যাডামস অ্যাপেলের পানিও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তবে কি আদ্রি নির্লজ্জের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল? আদ্রি তাসনিন ফেস ওয়াশের বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়, হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগিয়ে নেয় নাকের উপরে। তারপর হাতে ব্রাশের মধ্যে কিছু একটা নেয়, তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে, এটা আবার কেমন মডেলের ব্রাশ, আবার ইলেকট্রনিক তারও যুক্ত? আবার সেই ব্রাশ তারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে, তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। পরপরই লম্বা চুম্বকের মতো হাতওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটা দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের উপরের কালো মাস্ক তুলে নেয় এক টানে। আবারও ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয়, তা থেকে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলে। সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পন্ন করে। আদ্রিতার স্বপ্ন ঢোক গেলে হাতের ব্যথায় কথা বেমালুমই ভুলে গিয়েছে সে। এটা কি দেখলো? ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, ব্যাটা তো স্মার্ট কেন। হ্যাঁ, এভাবে যদি আদ্রিতারও স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড পেয়ে যেত। শান্ত গলায় প্রশ্ন করে আবরার। হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ল সে বরফ পানি হাত থেকে তুলে একটু দেখে নেয়, ফোসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা। পুনরায় কান্না পায় আদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে সেই মুহূর্তে আবরার হাঁটু মরেই বসে পড়ে। আদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাই। কেঁপে ওঠে আদ্রিতা। আপনা আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল। বড় বড় নয়ন মিলে তাকায় আবরারের মুখ পানে। আবরার বাঁকা হাসে, গাল থেকে হাত সরিয়ে ঠোঁটের উপরে রাখে। একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা, তবে পারে না পেছনে দেয়া। আবরার পুনরায় হাসে, ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাসকি স্বরে বলে, গুড জব। আমি যা বলবো তাই শুনবে। আই প্রমিস। মাথায় তুলে রাখবো, আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দিব। শেষের কথাটা দাঁতে দাঁত চেপেই বলে। শুকনো ঢোক গিলে আদ্রিতা। হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলে, মা আসুক শুধু, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকবো না, কখনোই থাকবো না। একদমই ভালো মানুষ নন আপনি, প্রচন্ড খারাপ মানুষ। ভাবনার মাঝে আদ্রিতা অনুভব করে শূন্যে ভাসছে সে। আবরার কোলে তুলে নিয়েছে তাকে। ভয়াতক আদ্রিতা চেপে ধরে আবরারের গলা। একটু বুঝি লোকটা তাকে ফেলে দিলে কোল থেকে মৃদুস্বরে চেঁচিয়ে বলে, ফেলে নিয়েন না প্লিজ। দপদপে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার উপরে। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। ছটপট করে ওঠে আদ্রিতা। মনে হচ্ছে বুকের উপরে পাথর চেপে ধরেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো সুরসুরি দিচ্ছে। শ্বাস আটকে আসছে অস্বস্তিতে। বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে। দুই হাতে আবরারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা, তবে ব্যর্থ হয়। এক চুলো নড়াতে পারে না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যি সরে যায়। আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার উপরে অবস্থিত সাদা রঙের দেয়ালের পানে তাকিয়ে বলে, ভালো লাগাতে হবে। আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকবো। আদ্রিতা মনে মনেই ভ্যাঙ্গায়, মুখে বলে, আমি তো আপনার বউ না। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, কাগজ ছিঁড়ে গিয়েছে, লেখা মুছে যায়নি। আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে, আপনি আবার উঠে বসে। ঘুমাও। আবার চলে যেতে নেয়। আদ্রিতা চটজলদি বলে উঠে, আমার কথা ছিল। কথা বলার মুড নেই আমার, রোমান্স করার মুড। এখানে থাকলে করতে ইচ্ছা হবে।
বলে বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, এই পাগলের বউ যে হবে তাকে রোম্যান্স করতে করতেই মেরে ফেলবে বেয়াদব হাতি। ড্রয়িং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। সকলের মুখশ্রী থমথমে, ভীষণ চিন্তিত তারা। আবরারকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে, আঙ্গুল তুলে বলে, আকবর, তুই একটা সাইকো, তোকে আমার ভয় করেছে। আদ্রিতা কি করে থাকবে তোর সাথে? তুই তো। হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার। আমি সাইকো মাফিয়া, প্রচণ্ড লেভেলের ব্যাড বয়, তবুও ওকে আমার সাথেই থাকতে হবে, আর কোনো অপশন নেই। আমান বলে ওঠে, কেন থাকবে হবে? ভালোবাসিস ওকে? চোখ মুখ কুচকে ফেলে আবরার। আই হেটস ফাকিং লাভ। এসব ভালোবাসা টাসা বুঝি না আমি, শুধু এইটুকুই বুঝি শি ইজ মাই প্রপার্টি। আহাদ এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ায়, গালে হাত দিয়ে ভ্রু কুচকে প্রশ্ন করে, কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি? আবরার চট করেই জবাব দিতে পারে না। আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে, এদিকে সেদিকে খুঁজতে থাকে। টি টেবিলের উপরে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়। চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয়, কল করে আতিয়া বেগমের ফোনে। রিং হতে হতেই কেটে যায়, কল রিসিভ করে না সে। বাছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার, সে হচ্ছে তার বাবা আরিফ। মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে, সাথে সাথে রিসিভ হয় কলখানা। বাবা। বহুদিন পর বাবার ডাকটা শুনে আরিফের কলিজা খানা জড়িয়ে যায়। আগে পল্লব বন্ধ করে অনুভব করে ডাকটা এবং বলে, আদ্রিতা মা, ভালো আছো? আদিতা হাওমাও করে কেঁদে ওঠে। বাবা, আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। ভালো নেই, আমি মরে যাচ্ছি। বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের, বিচলিত স্বরে বলে, কি হয়েছে মা, বলো আমায় কি হয়েছে? তুমি নিয়ে যাও আমায়, কালকেই চলে এসে আমাকে নিতে আসবে তো বাবা? আরিফ একটু ভেবে জবাব দেয়, টিকিট পেলে আসবো মা, প্রমিস। না পেলে এই সপ্তাহের মধ্যেই আসবো আমি। কল কাটে আদ্রিতা। চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে। কি হয়েছে তার মেয়ে? কখনো তো এভাবে কথা বলেনি। বারবারই নিজের দুর্বলতা প্রকাশ করতে নাড়াচ্ছে। শত কষ্ট হলেও মুখ ফুটে বলে না। তাহলে আজকে কি হলো? 2023 সালের 15 তারিখ ডিসেম্বরের তাসিন ফ্যাশন হাউসে একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে। বসুন্ধরার মার্কেটে নতুন 3তলা শোরুম ওপেনিং ডেট ছিল। শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসনিম বাংলাদেশে গিয়েছিল। বহু বছর পরে নিজ দেশের মাটিতে পা রাখতেই শক্তপোক্ত পাষাণ আবরারের হৃদয় কেঁপে উঠেছিল। শোরুম উদ্বোধনের 3 ঘন্টা পরেই সুইজারল্যান্ড ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলে। সন্ধ্যা 7টায় শোরুম উদ্বোধন হবে। আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়। কেক কাটা, ফিতে কাটা এসব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না, তাই শোরুমের কর্মরত মানুষরাই ফিতা এবং কেক কেটে দোকান খোলে। সেই দোকানে প্রথম কাস্টমার হয় আদ্রিতা আসে। তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি, যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। আবরার তাসনিনের দোকানে 10,000-এর নিচে কোনো শাড়ি, 3 পিস কিংবা লেহেঙ্গা নেই। অথচ আদ্রিতা দোকানে ঢুকেই প্রথমেই 3 পিস দেখাতে বলে। দোকানদার পার্পেল রঙের একখানা 3 পিস বের করে এবং উল্টো পাল্টে দেখায়। আবার এক কোনায় বসে ফোন ঘাটছিল, তখনই কানে আসে, ভাইয়া প্রাইস কত এটার? দোকানদার বলে, 12,999 টাকা। আদ্রিতা স্মৃতির পানে তাকায় এবং মুখ বাঁকিয়ে বলে, 13,000 বললেই তো পারেন, 1 টাকা কম বলে কি বোঝাতে চান? এটার দাম 12,000? আপনাকে মানুষকে হাবলু পেয়েছেন? 13,000 টাকার চকচকে নোট দিলে তো আবার বলবেন আপা 1 টাকা নাই। চিনি না ভাবছেন আপনাদের? হারে হারে চিনি। সে যাই হোক, 500 টাকায় দিবেন? দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আবরারও মুখ তুলে তাকায়। আফা, এইটা কোনো দাম কইলেন আপনি? বেশি বলে ফেলেছি? ঠিক আছে, 450 টাকা দিব। বলে দেন, না হলেও দেন, পছন্দ হয়েছে, লাগবেই আমার। দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে, ওই যে গেটে ওখানে দিয়ে বের হয়ে যান। আশ্চর্য, আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তো আপনাকে যে গিফটটা দি এত ভাগ্য, তোর 1000 টাকার ড্রেস 5,000 টাকা দাম করছে। কাণ্ডজ্ঞান আছে আপনার, পাগল কোথাকার। এই যে দোকানদার, মুখ সামলে কথা বলুন। এই জামা কাপড় 200 টাকার থেকেও কম। ফুটপাতে এইসব জামা কাপড় বিক্রি হয়। একটু বড়লোক ভাব দেখাতেই এই দোকানে আসছি, না হলে আদ্রিতা চৌধুরী এখানে আসতো না। ভালোই হয়েছে আপা, আপনি ফুটপাত থেকে কিনে নিয়ে গিয়ে। আমায় ক্ষমা করুন। আদ্রিতা দোকানদার
বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে। আবরার ভ্রু কুচকে তাকিয়ে থাকে, বিড়বিড় করে ওড়ায়, আদ্রিতা চৌধুরী। দাদু, ও দাদু, জানো না আজকে কি হয়েছে? বড় মা আমাকে বকা দিচ্ছে, মাকে কথা শুনিয়েছে। বড় মা এমন করে কেন বলো তো দাদু? তোমার নাতিকে ফিরে আসতে বলো না দাদু, তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে। তার পরের দিন আবরার সুইজারল্যান্ডে ব্যাক করার দিন। সকালে ঘুম থেকে উঠে দাদা ভাইয়ের কবর জিয়ারত করতে আসে। তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায়, কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে। আবরার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং পরপর সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন বাংলাদেশে থাকবে সে। আদ্রিতা চৌধুরীর খোঁজ বের করতে হবে। অদ্ভুত ব্যাপার হলো, এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি। দোকানেও চুল দেখেছে, এখনো চুলই দেখছে। কি সুন্দর চুলগুলো, ঘন কালো এবং বিশাল লম্বা। আবার কখনোই এত লম্বা চুল দেখেনি, তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে। দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা। সেখানে ফেলে যায় হাতের একখানা চুড়ি। সেই চুড়ি এখনো রয়েছে আবরারের পার্সোনাল কাবার্ডে। এইটুকু বলেই থামে আবরার। সিয়াম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগে। এরকম অ্যাট্রাকটিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায়? ইভান আবরারের একদম গা ঘেঁষে বসে আছে, গালে হাত, তার চোখে পলকও ফেলছে না, যেন একটু নড়াচড়া করেই স্টোরি শেষ হয়ে যাবে। আমার ডেইরি মিল্ক চিবোচ্ছে, পকেটেই ছিল। আহাদ আবরারের পায়ের কাছে বসে আছে। সবগুলো বাদরের পানে এক পলক তাকায় আবরার। পরপরই দাঁড়িয়ে পড়ে, বিরক্তির স্বরে বলে, তোদের প্রবলেম কি? হ্যাঁ, আমি জাস্ট একটা স্টোরি বলেছি, আমার মুখের মধ্যে সিনেমা হল বসাইনি, ইডিয়েটের দল। সিয়াম হাই তোলে, বুকে হাত দিয়ে আপন মনে বলে ওঠে, কেন, তোর লম্বা চুল কি ছিল কে জানে, দেখে আবার হয়েছে ফিদা ভেবে। সিয়ামের কবিতা শেষ হওয়ার আগে আবরার ধমকে বলে ওঠে, স্টপ ইট সিয়াম, ডিসগাস্টিং লাগে তোর কবিতা। আমানও আবরারের মতো ধমক দিয়ে বলে, চুপ কর না বাপ, পরেরটুকু শুনতে দে। হ্যাঁ ভাই, তারপর বল কি হলো? আহাদ বলে, কি আর হবে, তারপর থেকে আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নের কক্সবাজারে ঘুরছে আদ্রিয়ার হাত ধরে। নিজের ঘন কালো চাপ দাড়িতে হাত বুলায় আবরার। ছি, স্বপ্নে হাত ধরে ঘুরবো কেন? বাসর সেরে 2-4 বাচ্চার বাবা হয়ে গিয়েছি। বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। চার বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম বলে, শুধু স্বপ্নে, রিয়েল লাইফে করিস না। আমার মুখ বাঁকিয়ে বলে, এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে? মানে বাসর হবে আজকেই? অবভিয়াসলি। আবরার ছাড় দিবে? সিয়াম এক লাফে উঠে বসে। ভাই চল, আমরা শুনবো। আহাদ বলে, কি গুনবি মানে? মানে আরি পাতাবো, দেখবো কি থেকে শুরু করে, কি বলে, কিভাবে স্নান করে। ইভান ভীতির স্বরে বলে, না ভাই, আবরার জানতে পারলে রেগে যাবে। আরে ধুর, কিচ্ছু হবে না, চল তো তোরা। সিয়াম হামাগুড়ি দিয়ে চলে যায় আবরারের কক্ষের পানে। আবরারের পেছনে পেছনে ছুটতে থাকে ইভান এবং আহাদ। আমান এখনো চিন্তিত, যাবে কি যাবে না সেটাই ভাবছে। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত, আর সমুদ্রের রেশ ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল। 10 তলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জ্যোৎস্না রাতে বেলকুনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশে নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিল আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিলেন এবি। এতে আরিফ এবং বিতে বর্ষা, আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিল তার সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন। এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেননি, বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবাই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো তা ভিটেমাটি সবাই বিক্রি করে দিল। আদ্রিতার যেদিন জন্ম হয় সেদিনই হোটেলের উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হু হু করে। আদ্রিতার যখন 3 বছর বয়স, তখন আরিফ সাফল্যের দ্বার পৌঁছে গিয়েছে। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতনই বর্ষা স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়। আর এটাই ছিল বর্ষার জীবনের বড় ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টসের ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল।
কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে, সেহেতু কক্সবাজারে গার্মেন্টসের ফ্যাক্টরি খুলবে বলে লাভবান হবে এই ভেবেছিল। এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্য পেয়েও যায়। জমিটি ছিল ইমান আলী নামক একটা লোকের। লোকটির একটা মেয়ে ছিল, নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে বিয়েও করে নেয় তারা। বর্ষা অত্যধিক বিশ্বাস করত স্বামীকে। কখনো তার ফোন ঘাটত না, কখনোই কোনো প্রশ্ন করত না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরেই সেই ফ্যাক্টরির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি। কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সঙ্গে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুরে যাবে, সেখানেও একটা ব্যবসার দাঁড় করাবে। দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিত পেতে চান। এভাবেই এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুরে। এভাবেই কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার 10তম জন্মদিন চলে এসেছে। রাত 12টার পরেই মেয়েটা 10 বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে। মেয়েকে নিয়ে কক্সবাজারে চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয়ই ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পানে বসে কেক কাটবে। যেই ভাবা সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসে কক্সবাজারে রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে যায়। বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে ওঠে। কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায় স্যার 202 নম্বর কক্ষে আছে। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। 202 নম্বর কক্ষে দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। কেঁপে ওঠে বর্ষা। 2 হাতে চেপে ধরে ছোট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আঁখি পল্লব বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ের চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, এই কে আপনি? নক না করে কক্ষে ঢুকছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে। আদ্রিতা নিজের চোখের উপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে, মাম্মা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দেব, পাপার চোখ ধরবে। আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। ভয়াত্মক স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খোলে। আদ্রিতার চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি। এমনিতে বছরে একবার কি 2বার বাবার দেখা পাওয়া যায়, তবে কথা হয় না প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে। ঘণ্টাখানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোলে দখল করে নেয়। 2 হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসে বাক্যটা হাওড়ায়। আরিফ নিত্যদিনের মতোই মেয়ের আদরের সায় জানাতে পারে না। মনের মধ্যে ভয় জেগে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকে অন্যরকম লাগছে। এই গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর? এখানে তোমার কাজ? তার ছেলে স্বরেই বলে বর্ষা। এমা ওয়াশরুমের থেকে ঘুরে এসেছে, জামা কাপড় ঠিকঠাক করছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটি খুঁটি দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি? জিভা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমার ঠকাওনি, বিশ্বাস ভেঙেছো। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে, মামা সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে, আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে। মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে 2 পা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করেছে, ফাইনাল করে চলে আসবে। আমরা যাই, চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। এবার বিরক্তির স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি আপসেট কেন হচ্ছ? বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস ভেঙেছি আমি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মা হারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতিরিক্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলেজার টুকরো মেয়েটা ভালো নেই। আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে, কথা রাখতে পারেনি সে। কবির কমে আচ্ছন্ন আদ্রিতা
এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে। সেই ফাঁকা দিয়ে লালা পড়ছে। মাঝে মধ্যেই মৃদু স্বরে নাক ডাকছে, আবার বিরক্ত স্বরে বিড়বিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে, পায়ের উপরে পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের উপরে তেল জমে চিকচিক করছে, কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধ হয় পোটলা পুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আমরা বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালে আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার বের করে ব্রণটাকে শুট করতে, বা ধারালো চাকুর সাহায্যে কেটে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বইয়ের মুখে বাসা পেতেছে। আজই তা নড়ে চড়ে ওঠে। আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের উপরে রাখে শক্ত করে। একটু ব্যথাও পেল নিশ্চয়ই। কপাল কুচকে ঠোক গোল করে উফ শব্দটি করে ওঠে এবং পরপরই নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলমখানা হাতে কিছু মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মিউ মিউ। খাটের ডান পাশ হতে মৃদু স্বরে শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লাল রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভ্রু কুচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি, কাম হিয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয়ে যায় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই, উল্টে ভয় পেয়ে দৌড়েও পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সাথে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। আদ্রিতা বাদ দিয়ে এনিকে ডাকছে কেন? সিয়াম চাটি মারে আমানের মাথায়, বিরক্তির স্বরে বলে, এই জন্যই তুই সিঙ্গেল, শালা নির্বোধ বোকা হুলুমান। এনিকে আদ্রিকার বাচ্চা, তাহলে আকবর কে? এনির বাবা? আকবর চাচা বাচ্চার সামনে রোমান্স করবে না কি? প্রাইভেসির দরকার আছে না? এক্ষুনি এনিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে। তুমুল রোমান্স। ফালতু না বকে ভালো করে কাল লাগা গাধার বাচ্চা। একটা পয়েন্টও মিস করা যাবে না। আমার অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্য আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে, এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আজিদার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তে গায়ে লিয়ে দেয় আজিদার বুক ঘেঁষে। দুপা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়, জিবা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিতি জানান দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারছে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। কট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার উপর আরেকটা পড়ে যায় আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবাই নিচে পড়েছে। সিয়াম সে উচ্চস্বরে চিৎকার করে, আরে আল্লাহ, গেল আমার কোমর, গাধার দল আমাকে মেরে ফেলবো। ব্যথায় নাক মুখ কুচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমার নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফড়িয়ে উঠে বসে, আতঙ্কিত স্বরে শুধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে, দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখ পানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখ পানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহাদ সিয়াম কাদো কাদো স্বরে আওড়ায়, দোষ করলো সবাই, ঘাড়ে পড়লো সিয়ামের। আকবর তাহসিন এখন মানিয়ে নিয়ে ফেলবে গ্রামে, বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়, তুই ছাড়া তোর কেউ নেই, পেলি প্রমাণ। বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছন পেছন বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবার দীর্ঘশ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্থক আদ্রিতা মাথা নুয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আনাম ভাইয়া দখল করে নিয়েছে ইতোমধ্যেই। ঢের বুঝতে পারে বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছু খায়নি, খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যেস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার।
আওয়াজ তুলে আদ্রিতার মুখ পানে তাকায়, যেন বোঝাতে চাইলো খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়, আদুরে স্বরে বলে, আমার সোনা, এক্ষুনি খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্যে থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা, কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে এবং পেয়ে যায় আবরারের হুডি। চঞ্চল হাতে চট জলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুডিখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তোবা। আদিতা হুডির মধ্যে মুখ ঢুকিয়ে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়, মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চা, হুড়ি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে, আর একবার কাছে আসলে ভয়টয় না পেয়ে ঘ্রাণ শুকে নিবে। পরপরই নিজের মাথায় চাটি মারে, বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা বেয়াদব, তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলবো, বলে দিলাম। ক্যাটফুডের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার, তখনই তার ফোন খানা কেঁপে ওঠে। ভ্রু কুচকায় আবরার, বিরক্ত হলো বোধ হয়, এত রাতে কেউ কল করে। ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে, আননোন নাম্বার, তবে চেনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার, ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসনিন ওরফে এটি তাসিন, বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শোনে মনোযোগ দিয়ে, তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আসে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলছো তুমি, সে কোন হাসপাতালে, হাত দুটো অকেজো, কখনোই ঠিক হবে না। এ পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়, এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেটে হতেই সিগারেটের প্যাকেট বের করে, একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে জবাব দেয়, শি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়, ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব, সে মন্ত্রীর ছেলে হোক আর যেই হোক, মাইন্ড ইট। বলেই কল কাটে। ইতোমধ্যে কপালে রগ ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে, ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দু হাতে মাথার চুল খামচে ধরে আবরার, তাতে গোছানো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকেই খেয়াল নেই আবরারের। সে আনমনেই ভেবে চলেছে অনেক কিছু, এবং হলোই তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার, মৃদুস্বরে শব্দখানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদিতা কিচেনে পা রাখে। আলগোছে আবরারকে দেখে একরাশ চিন্তায় এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকিঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমে নজরে পড়ে লাল ওষ্ঠ জোড়া, এখনও সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। আপনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলবো ভাইয়াদের? প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা, পরপরই নিজের উপর বিরক্ত হয়। ওরে বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওগুলো শোনার জন্য প্রস্তুত হ, অসভ্য আদ্রিতা। হলো তাই। আবরার দুপায়ে এগিয়ে আসে আদ্রিতার পানে, গায়ে নিজের হুডি দেখে ঠোঁট বাঁকায়, ঠোঁটে আঙ্গুল ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে, আই নিড ইউর লিভস। আদ্রিতা দুপা পিছিয়ে যায়, উদ্দেশ্য দিবে একখানা ভোঁদড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দেবে, ব্যাস আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার কোনো পরিকল্পনা বোধ হয় বুঝতে পারলো আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর, পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা, শক্ত করে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেট মোচড় দিয়ে উঠছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটা ছোঁয়া ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে উপরে হাত রাখে, কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যি ছেড়ে দেয় আবরার। আড়াআড়ি ভাবে ভ্রু কুঁচকে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো লাগলেও আমি ছুবো, না লাগলেও আমি ছুবো, মাইন্ড ইট। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোম্যান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেমন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি, দারুণ কম্বিনেশন।
আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুকটুক করে জমিনে পড়ছে, মৃদু শব্দও হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম করে শব্দ হয় তেমন নয়, এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করেও বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হবে। বিরক্ত হয় আদ্রিতা, মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যেমন আপনার তাসনিন তেমনই তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দূর পাহাড়ে দুজোড়া কপত কপতি দু হাত রেখে পরম সাথীতে বৃষ্টি বিলাস করছে। দেখে বাঙালি মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিস পরা। সাধারণ সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না। ওই 2-4 বাঙালি জীবিকা নির্বাহের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই থ্রি পিস পরে। কপত কপতের বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর দেখে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো হয়। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা নয় এই পাহাড়, নেই কোনো ঝর্ণা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মতে পাহাড় মানেই চায়ের বাগান, যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুব কম তার। সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার, গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম, তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথটুকুই মনে আছে। আহা, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ করে শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনার জগৎ থেকে বের হয়, তাকায় অ্যানির পানে, আদুরে ভঙ্গিমায় শুধায়, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরও একটু গা ঘেঁষে শয় আদ্রিতার কোলের উপরে মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন, আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে, পাগল আদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গা এলিয়ে দিলে লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গেছিস আবরার তাসনিন ব্যাট হয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস? মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তেই আবারও মনে বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরলো, একটু দেখে আসা উচিত। একটা মনের 2 রকম ভাবনায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। অন্য জামা ঠিকঠাক করে ধীর পায়ে চালিয়ে পেরিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটি কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপ নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবার এবং আয়ুষ একসাথে এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লাগে আয়ুষের সাথে। বয়সে বড়, একটু সম্মানও দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রক্তটা আবরার দুঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়েও এঁটেছে, পরপরই ব্যর্থও হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিম বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে, একটু ঝুঁকে বলে, কেন ডেকেছো? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে, তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর ভরকায় টনি। একটু ভয় পাচ্ছে না আবরার? এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধমকি না দিয়ে সোজা সাপটা বলে, টনির ছেলেকে কেন মারছো? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে, কথা বলে মিটিয়ে নাও সবটা। আবার নিজের দাড়িতে হাত বোলায়, গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলে গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আঁকি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। ছটপটিয়ে উঠে বলে, আরে কি করছো তোমরা? তো আমার গার্ড। আবরার তাসনিন কে শেষ করে দাও। গার্ডরা যেন শূন্য না সে কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে আবদ্ধ। যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরার দাঁড়িয়ে পড়ে, টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর বলে, এটা ট্রেলার ছিল। আদ্রিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। শেষের কথাখানা তাতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো। তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিন।
আগুন জ্বালিয়ে দিব। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন গার্ডগুলো বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ু শুকনো ঢোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো? কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে। জানি না ভাই, তবে আবরার যেহেতু পসেসিভ সেহেতু কিছু তো একটা আছেই, একবার দেখা উচিত। টনি ভয়াত্মক স্বরে বলে, আমার দেখার শখ নেই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো। জাস্ট দেখতে চেয়েছিলাম, দেখলে কি করতো। আবরার তাসনিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণীই নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপালেও কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। মা বলেছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিচ তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্না বান্না করেছে সে। টেবিলখানাও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনো মাছ খাওয়া হয় না। সারা বছরই ওই ম্যাশ পেটানো মাংস, রুটি, পিৎজা এইসব খেয়েই জীবনটা চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছেন পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এইসব রান্না আবরার ছুঁয়েও দেখে না, তাই সিয়াম পেট পড়ে খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ের তৈরি মিঠা। আহা, যেন অমৃত। সিয়াম গাপুস গুপুস করে 5খানা পিঠা সাবার করে দিয়েছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমানত আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতেই হবে আমায়। আর আদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার, এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরের হতাশ রেশ বেশ টের পাচ্ছি সিয়া। সবাই মাছের পিঠে কামড় বসিয়েছিল। আতিয়া বেগম এই কথা শুনে থেমে যায় এবং পেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগম এর মুখের পানে। করুণ স্বরে শুধায়, আবরারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছি বিয়ের। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে। পরপরই হাসি পায়। ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়। বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়া আকবর কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছি, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে, আস্তে আস্তে খাও। আবরার যখন বাড়ি ফিরে তখন ঘড়ি কাঁটা 3টার কোঠরে আটকে গেছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঘন কুয়াশায় জুরিক শহর ঢেকে আছে। আবরারের ছোট্ট বাড়িখানাও কুয়াশার আবরণে সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানার বেহাল দশা। চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা, ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে, স্টিয়ারিং বেঁকে গিয়েছে। আবার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে। জুতা ভেদ করে ঢুকে গেছে কাচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। কপালেও বেশ আঘাত পেয়েছে। আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার। পরপরই বিড়বিড় করে আওড়ায়, ফাক। অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের আলো জ্বলছে। সেটা বিরক্তি লাগে আবরারের নিকট। সোফার উপরে হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের উপরে অ্যানি। আবরার ভ্রু কুঁচকালো। জুতো খুলে ছুঁড়ে মারে ওর পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়েছে, খানিকটা ব্যথাও পেল বোধ হয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। ট্রাইটেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক টি না হলে চলবেই না, ব্ল্যাক কফি না হলে চলবেই না। মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজের ঘুমটা ভেঙে যায় সিয়ামের। পিটপিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসনিনের রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়।
বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে। বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পানে দাঁড়িয়ে শুধায়, কি হয়েছে? আঘাত পেলে কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়। আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্তির স্বরে বলে, এম ফাইন, প্লিজ লিভ মি অ্যালোন। সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। নিজ কক্ষের পানে ছুটতে থাকে। প্রতিমধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার। ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছোটে। কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুরন্ত দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়ে তারা আটে, কিন্তু ফলাফল শূন্য। আবরারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যন্ত পরিমাণের পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার, মুখের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যাচ্ছে। তোলার মতো একটু স্যাবলন নিয়ে আবরারের ক্ষতস্থানে লাগাতে চায় সিয়াম। আবরার কড়া নজরে তাকায়। এম ফাইন, ফাকিং সিম্প্যাথি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নি তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত গড়াচ্ছে, আর এই ছেলে না জানে শরীরের কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো, তাই এসব ধুরসাই করিস না। বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পল্লবে অশ্রু জমেছে। বেশ জানে আবরার, তবে তাকায় না, বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দেই তাহলে প্রবলেম সলভ হবে? সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে, তবু এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরে বউ রেখে বাইরে পরকিয়া? জনদরদি সিয়াম তা মেনে নেবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকেই প্রেগনেন্ট করব। বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এমন ভাবে ধমকখানা দিল যেন সিয়ামই যে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এইড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদ্রিতার কক্ষের পানে। আদ্রিতার আজকে ঘুম আসছে না। সে কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের ব্যথায়। অগত বসেই পড়ে। মায়ের থেকে ফোন এনেছে। কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলছে। বিরক্ত আদ্রিতা সবাই বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আমি কি করে ভাইয়া? আমার কথা শুনবে না? আদু, আবরার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ওষুধ লাগানো চাচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আদিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? আদু, প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে। ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরো অনেক কিছু বোঝার অতঃপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবার আবরার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের কক্ষের পানে এগোয় আদ্রিতা। বুক কাঁপছে তার। এক মনে বলছে আদ্রিতা যাস না, আরেকবার মনে বলছে আদ্রিতা যা, তাড়াতাড়ি যা। কোন মনের কথা যে শুনবে দ্বিধাবোধ ভুগছে সে। আবরারের কক্ষে দরজা বন্ধ। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর, সিয়াম ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আমি। দুধের পায়ের আওয়াজ শোনা যায়। অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখ পানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরার এক টানে রুমের ভেতরে নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরই দরজা বন্ধ করে। আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায়। হাতের ফার্স্ট এড বক্স দেখিয়ে বলে, ওষুধ লাগানো প্রয়োজন আপনার। ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেকদিন হলো আবরারকে দেখ। বরাবরই গম্ভীর রক্তটা মুড়ি মানুষটার এরকম করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল? সে কিসের টান? পর মুহূর্তেই হৃদয় জবাব দেয়, কোনো টান নেই, হয়তো ড্রিঙ্ক করেছে তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে। যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটা আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্সটা একটু কম।
তাই দুপা এগিয়ে আসে, ফার্স্ট এড বক্স খাটের উপরে রাখে, ওনার কোণে শক্ত করে চেপে ধরে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, অতঃপর রিনরিনিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরেই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধ হয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে, বিলাই আঁখি পল্লবে সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তারপরেও কক্ষে লো হওয়ার এসি চলছে, তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা দিয়েছে। ঘন কালো দাড়ি যুক্ত চোয়াল শক্ত হয়ে যায়, কটমট শব্দ করে, হয়তো দাঁতের উপরে দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে, ভয়ার্থক দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখ পানে। অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার সে চেষ্টা করে, কি যা বলেছি, ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে, ঠোঁট চাপ রেখে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙ্গুলগুলো মুখে ঢুকে পড়ে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আঁখি পল্লব অশ্রুকণায় জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করেই চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে দুই আঙ্গুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধ হয় চোট পেয়েছে, বড় বড় গড়গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষতস্থান হতে। আদ্রিতার কান্নার শব্দেও বিরক্ত হয়, মৃদুস্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাইং, আই হেট দিস। আদ্রিতা চমকায়, মুহূর্তেই কান্না থেমে যায়, দুই হাতে চোখের পানি মুছে ফেলে, মনে মনে বিড়বিড় করে বলে, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি? নাচমু আমি শালা হনুমান? আবরার এদিক ওদিক পায়চারি করে কিছুক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দফা চমকায় আদ্রিতা, একটু সরে বসতে যায়। আবরার কোমর পেঁচিয়ে ধরে, অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব বাল যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলেই সিদ্ধান্ত নেয়। তখনই গলা একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়, খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ, মৃদুস্বরে ঘুঙ্গিয়ে ওঠে। আমরা বেশি সময় নেয় না, নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে, মৌমাছির চাক থেকে যেন মধু খেলো এমনভাবে জিভ দ্বারা ঠোঁট চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা, লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ঔষধ লাগাতে এসেছো? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী, এখনো ঠিকঠাক করে শ্বাস টানতেই পারছে না, স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্ট মি খেয়ে ফেলবো। চটজলদি চোখ খোলে আদ্রিতা, বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এড বক্সটা খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলে, ওটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটা এগিয়ে দেয়, শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাতে দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, ইস, অনেকটা কেটেছে, এখনো রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন? ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আমি শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানি। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে না, আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল, প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট না করে চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটু শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেললো। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে, মুখে সাদা রঙের ব্যান্ডেজ এর ডিব্বা। আদ্রিতার পায়ের নিকটে ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তোলে। আদ্রিতা ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে, নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে, ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদরের স্বরে বলে, আমার সোনা মোনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের উপরে। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে, গম্ভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনেই বলছে, তুমিও একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসেন। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি।
স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 265 পৃষ্ঠার একটি ডায়েরি খানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজেই পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পর পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সবথেকে বেশি পাগল হচ্ছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুই তোলেননি। সে আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারোর কোলেই ঠিকঠাকভাবে থাকতো না। মায়ের বুকের দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরতো, তখন আতিয়ারও ইচ্ছা করতো তার কোলেও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদরে বাক্য আওড়াতো, মা বলে ডাকা শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলতেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায়, আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে, আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নও, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো একটা চিরন্তর গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-1 কথা বলতে আসলে হ্যাঁ হুঁ বলে এড়িয়ে যায়। আবরারের যখন 3 বছর বয়স, তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটিকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকেই তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভয়াবহ পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতেই থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙল, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এবং তারপর থেকেই ওনাদের আসা যাওয়া লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে, হাতে গিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল। আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট 2 বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে 2 শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবাসে কিনা? আবরার তখন অত শত বোঝে না, তবে এটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে। আর এটা শুনে বাবা কষ্ট পায়। পরের দিনই স্ট্রোক হয় রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগে এই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ।
মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশে ক্ষতটা বেশ গভীর, চাকু ঢুকেছিল বোধ হয়। বা পাশে অবস্থিত কয়লার 1 ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুচকায়, আলতু হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মাস্তান? এইভাবে মারলো কেন আপনাকে? ইস, দয়া মায়া কিচ্ছু নেই তাদের, অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাকানা একটু বেশি বড়। ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছুই, যা দেখতে বেশ ভালো লাগছে। আবরারের ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্ট অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুলেই সে কামড়ে দিবে। দায়িত্ববান বডিগার্ড বলে কিনা। আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখ পানে তাকায়, মুহূর্তেই চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা, এদিকে ওদিকে দৃষ্টি ফিরিয়ে শুকনো টিক গেলে আবার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদিও অনবরত মাথা নাড়ায়। জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায়, নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, বেয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার, তোর কপাল। বাকিটুকু শেষ করার আগেই আবরার 2 হাতে চাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে, ফেলে দেয় বিছানায়। 1 হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠধরের ভাঁজে নিজের ওষ্ঠধর মিলিয়ে দেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ। হন্তদন্ত আদ্রিতা বক্ষদেশের পীড়ায় মৃদু স্বরে গঙ্গিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ের ঝড় তোলানো। এই মুহূর্তে, এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় না আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোল গোল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়, শ্বাস নিতে পারেনি। আবার ঠোঁট কামড়ে ভ্রু কুচকায়, ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কি করছে। আবার উঠে বসে। অপর হাতখানা এখনো রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালালো আদ্রিতা, তবে সে ব্যর্থ।